আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মার্জুয়া হুমায়রা মেখোলা, নেফ্রোলজিস্ট হিসাবে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিভাগে। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে আলোচনা করতে, সেটি হচ্ছে হৃদরোগের ঝুঁকি এবং কিডনি রোগের ঝুঁকি কমাতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। আজকে আমরা এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত ব্যক্তি। একজন ডাক্তার মারুফ বিন হাবিব, উনি প্রফেসর অফ মেডিসিন, আহসানিয়া মিশন ক্যান্সার ইনস্টিটিউটে আছেন, এবং আরেকজন আছেন আমাদের সাথে প্রফেসর ইউশা আনসারি, উনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজে কিডনি রোগ বিভাগের প্রধান হিসাবে আছেন। প্রথমে আমরা জেনে নেই যে উচ্চ রক্তচাপ জিনিসটা আসলে কি। প্রশ্নটি করতে চাচ্ছি মারুফ বিন হাবিব স্যারের কাছে। ধন্যবাদ ডক্টর মেখলা, সুন্দর প্রশ্ন করেছেন। উচ্চ রক্তচাপ আসলে ব্যাপারটা কি, এটার উত্তর যদি দিতে হয় তাহলে বলবো যে আমাদের সবারই একটা স্বাভাবিক রক্তচাপ সেট করা আছে। এখন যদি অনবরতভাবে সেই স্বাভাবিক রক্তচাপের চেয়ে বেশি আমাদের রক্তচাপ থাকে, সেটাকেই আমরা উচ্চ রক্তচাপ বলবো। এবং সেইটা যদি বেশি থাকে তাহলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নানাবিধ সমস্যা হবে, এবং এই নানাবিধ সমস্যা ঠেকানোর জন্যই উচ্চ রক্তচাপটাকে আমলে নিয়ে এটাকে প্রপারলি ডায়াগনোসিস করে এটার পরবর্তী চিকিৎসা, নিয়ন্ত্রণ, ম্যানেজমেন্ট সেই দিকটায় যেতে হবে। তার মানে প্রেসক্রাইবড একটা রক্তচাপ আমাদের নর্মাল সেট করা আছে, তার চেয়ে বেশি যদি অনবরত থাকে সেই রোগীগুলোর কোনো যে সিমটম সবসময় হবে তা কিন্তু না। সিমটম ছাড়াও অনেক রোগী উচ্চ রক্তচাপ নিয়ে অনেক দিন ঘুরতে পারেন। তাহলে অনেক রোগী আমাদেরকে বলেন যে আমি রক্তচাপের ওষুধ কেন খাবো? তখন আমরা উত্তর দেই যে আপনি স্ট্রোক ঠেকানোর জন্য খাবেন, আপনার মস্তিষ্কের রক্তক্ষরণ, মস্তিষ্কের রক্তনালী জমে যে স্ট্রোক হয় সেটা ঠেকানোর জন্য আপনি প্রেশারের ওষুধ খাবেন। তো এটা হলো এটার উত্তর। আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে রোগীরা তো অনেক সময় বাসায় তাদের প্রেশার মেপে থাকেন, তো কখন আপনি বলবেন যে হ্যাঁ আপনার এটা উচ্চ রক্তচাপ বা এটা স্বাভাবিক আপনার বয়স অনুযায়ী, এরকম কিছু, যে ওনারা কখন বুঝবেন যে ওনাদের উচ্চ রক্তচাপ? বাসায় প্রেশার মাপার ক্ষেত্রে যেটার উত্তর দিতে গেলে আমি দুইভাবে এটার উত্তর দিব। সেটা হচ্ছে যে রক্তচাপ মাপাটা খুব গুরুত্বপূর্ণ। বাসায় মাপে, অনেক সময় ফার্মেসিতে যে যারা ওষুধ বিক্রি করে ওনাদের কাছে মাপে। আমি বলছি না ওনারা ভুল মাপে, কিন্তু অনেক সময় মাপাটা যদি ঠিক না হয়, সেই অশুদ্ধ মেজারমেন্টের উপর ভিত্তি করে যদি উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া রোগীরা শুরু করে, সেক্ষেত্রে নানাবিধ জটিলতা হতে পারে। তাহলে আমি ধরে নেই, একটা তর্কের ক্ষেত্রে বলছি, এটার কিছুটা প্লাস মাইনাস হতে পারে। আমি ধরে নেই যে 130/80 এটা হলো নর্মাল প্রেশার, ধরে নিচ্ছি। কিছু প্লাস মাইনাস হবে, সেই ডিটেইল আলোচনা হয়তো আজকে যাওয়ার সুযোগ নেই। তো এর বেশি যদি অনবরত থাকে তাহলে আমি বলবো এটাকে উচ্চ রক্তচাপ, যদি অনবরত থাকে। এখন হঠাৎ করে আমি কোনো স্ট্রেসে আছি, আমার এমন একটা দুর্ঘটনার খবর শুনলাম যে আমার শরীরে এমন কিছু হরমোন বেড়ে গেল, রক্তচাপ বেড়ে গেল, আমি ডাক্তারের কাছে গেলাম, খারাপ লাগছে, ডাক্তার ওইটা দেখে আমাকে ওষুধ দিয়ে দিল, সেটা তো উচ্চ রক্তচাপ বলছি না আমরা। অনবরত যদি তার প্রেশারটা বেশি থাকে, সে মেপে যদি বেশি পায়, তখন আমাকে অবশ্যই ওষুধ খেতে হবে আমার ঝুঁকি কমানোর জন্য, এবং সেক্ষেত্রে প্রপারলি ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং রক্তচাপের ওষুধ খেলে এটা লাগাতার খেতে হবে। হঠাৎ খেলাম, কিছুদিন খেলাম না, আবার খেলাম, এটাতে ঝুঁকি সবচেয়ে বেশি। ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে আমি ইউশা আনসারি স্যারকে কিছু প্রশ্ন করতে চাই যে এই যে রক্তচাপটা হয় আমাদের, এটা আসলে কেন হয়? ধন্যবাদ। আসলে উচ্চ রক্তচাপের যে কারণ সম্পর্কে আমরা যদি বলতে চাই, তাহলে এখানে উচ্চ রক্তচাপকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে যে ইডিওপ্যাথিক বা প্রাইমারি হাইপারটেনশন বলা হয়, যেটা অধিকাংশ রোগীর হয়ে থাকে, যেটা ঠিক সঠিক কারণ সঠিকভাবে বলাটা কঠিন, আমি তারপরও একে একে বলবো। আর একটা হচ্ছে যে সেকেন্ডারি হাইপারটেনশন, কারণ কোনো রোগের কারণে হয়, যেমন বিভিন্ন ধরনের হরমোনজনিত জটিলতার কারণে উচ্চ রক্তচাপ হতে পারে, কিডনি রোগ হয়ে গেছে, কিডনি সঠিক কাজ করছে না, তাদের উচ্চ রক্তচাপ হতে পারে। এগুলি হচ্ছে ঠিক ওই স্পেসিফিক অর্গান ডিসফাংশন বা শরীরের একটা বিশেষ অঙ্গের কার্যক্ষমতার ব্যত্যয় হওয়ার কারণে উচ্চ রক্তচাপ হতে পারে, যেটা খুবই কম সংখ্যক রোগীর ক্ষেত্রে পাই, এটাকে আমরা সেকেন্ডারি বলি। এখন আসি যে প্রাইমারি হাইপারটেনশন বা ইডিওপ্যাথিক বা সাধারণভাবে আমরা মানুষের যে উচ্চ রক্তচাপের রোগী দেখি, হাইপারটেনশনের রোগী দেখি, তাদের কারণ বলতে আমরা কিছু কারণকে
হাইপোথেটিক্যালি বলতে পারি যে এই সব কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, যেটা হলো যে স্ট্রেস। আমাদের জীবনযাপনে আমরা বিভিন্ন রকমের চাপের মধ্যে থাকি, কাজের চাপ, কারো কারো ক্ষেত্রে বিভিন্ন রকম টেনশন বা স্ট্রেস। এতে কি হয় যে শরীরে কিছু স্ট্রেস হরমোন রিলিজ হয়, এবং এই স্ট্রেস যদি কমানো যায় তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ কমে যায়। এটি একটি বিষয়। এরপরে আসেন যে আমাদের লাইফস্টাইল। যে লাইফস্টাইল বলতে খাদ্যাভ্যাস, ব্যায়াম, এগুলির সাথে রক্তচাপের সম্পর্ক রয়েছে। যে খাদ্যাভ্যাস, যদি সঠিক খাদ্যাভ্যাস যেটা নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে করা যায়, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ হবে না, বা হলেও সেটা চিকিৎসা হিসেবেও কাজ করানো যায়। যেমন বলা হয় যে ড্যাশ ইটিং প্ল্যান, মানে যে আমরা কিছু খাবার খাবো, যেমন শাকসবজি বেশি থাকবে, ফলমূল বেশি থাকবে, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার কম থাকবে, লবণের পরিমাণ কম থাকবে, তাহলে কিন্তু একটা মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ কেউ যদি এগুলি বেশি খায় তাহলে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরপরে হচ্ছে যে নিয়মিত ব্যায়াম যদি কেউ করেন তাহলে তার রক্তচাপ কম থাকবে। তার মানে এর বিপরীত অর্থে আমরা বলতে পারি, কেউ যদি খুব বেশি সেডেন্টারি লাইফস্টাইল ফলো করেন, ব্যায়াম করছেন না, সবসময় শুয়ে বসে থাকছেন, কায়িক পরিশ্রম নাই, তাদেরও ওজন বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে। একইভাবে দেখা গেছে যে একটা মানুষের ওজন যদি 10 কেজি কমানো যায়, তার রক্তচাপ 5 থেকে 20 মিলিমিটার মার্কারি কমানো সম্ভব। তাহলে উচ্চ ওজন এটিও একটি উচ্চ রক্তচাপের কারণ। আর সবশেষে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে খুব আমাদের কিছু রিসেন্ট পড়ালেখা বা ডেটা থেকে দেখা যায় যে আমাদের শরীরের কিডনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে, সেটাকে বলা হচ্ছে নেট্রিউরেসিস। আমাদের শরীরের পানি এবং লবণ সাম্য নিয়ন্ত্রণ করে কিডনি। তো বিভিন্ন গবেষণায় দেখা গেছে ইদানিংকালের যে আমরা যে গ্রুপটাকে বলছি যে প্রাইমারি হাইপারটেনশন, যার কারণ জানি না, বা ইডিওপ্যাথিক হাইপারটেনশন, তাদের কারণ খুঁজতে গিয়ে ইদানিং গবেষকরা দেখতে পাচ্ছেন যে ডিফেক্ট ইন নেট্রিউরেসিস, অর্থাৎ কিডনি যে আমাদের শরীর থেকে পানি এবং লবণ বের করে দেয় এবং পানি সাম্য লবণ সাম্য নিয়ন্ত্রণ করে, সেটার কোনো একটা ডিফেক্টের কারণে এই মেজর গ্রুপ অফ হাইপারটেনশন অর্থাৎ প্রাইমারি বা ইডিওপ্যাথিক হাইপারটেনশনের রোগীগুলি পাওয়া যাচ্ছে। তবে এটি এখনও সবাই যে সমানভাবে সমর্থন করছেন তা না, তবে অনেক গবেষণায় এই জিনিসটি প্রতীয়মান হয়েছে। হয়তো অদূর ভবিষ্যতে আমরা এটাকে আরও শক্তভাবে বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। তো আপনার আলোচনা থেকে আমরা জেনে গেলাম যে বেশ কিছু মানে কি হাই প্রেশারের বা উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনো কারণ আসলে না থাকলেও বেশ কিছু ঝুঁকি আছে, যেগুলো রিস্ক অফ হাইপারটেনশন। তো সেই ঝুঁকিগুলো অনেকটাই আমরা নিয়ন্ত্রণেও রাখতে পারি, আমরা যদি সচেতন হই সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, যার জন্য আমরা হয়তো আমাদের হাইপারটেনশন যেটা হওয়ার কথা সেটা হয়তো দীর্ঘায়িত করতে পারি, যে পরে হবে। আরেকটা যেটা জানতে চাচ্ছি যে এই উচ্চ রক্তচাপটা থাকলে সমস্যাটা কি, মানে কারো কারো আছে যে অনেক কম বয়সী প্রেশার হাই, তো এই হাই প্রেশারে আসলে কি কি ইফেক্ট হয় আমাদের শরীরে, কি ক্ষতিগুলো হয়? আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে উচ্চ রক্তচাপের কতগুলি টার্গেট অর্গান আছে, যে অর্গানগুলিকে উচ্চ রক্তচাপ ক্ষতিগ্রস্ত করে। তো এই অর্গানগুলি যদি আমরা খুঁজতে চাই, এর সাথে খুব কমনভাবে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে রক্তনালী। উচ্চ রক্তচাপ কী করে, আমাদের রক্তনালীগুলিকেও ক্ষতিগ্রস্ত করে। তো আমরা যদি আমাদের একদম মাথা থেকে নিচের দিকে নামতে যাই, দেখব যে ব্রেইনে আছে হচ্ছে কিছু রক্তনালী, যেটাকে বলি আমরা সেরেব্রাল ভাস্কুলেচার বা ব্রেইনের রক্তনালী। তো উচ্চ রক্তচাপ যদি আনকন্ট্রোল থাকে, যেটা যদি নিয়ন্ত্রিত না থাকে, দেখা যাবে এই ব্রেইনের রক্তনালী তে রক্ত জমাট বেঁধে অথবা রক্তনালী ফেটে গিয়ে স্ট্রোক হতে পারে, হিউমোরেজিক এবং ইসকেমিক স্ট্রোক। এরপরে উচ্চ রক্তচাপ আর একটু নিচের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব চোখের একটা ব্যাপক ক্ষতি করতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণে একটা পর্যায়ে মানুষ অন্ধত্ব বরণ করতে পারে যদি আনকন্ট্রোল থাকে। এরপরে আমরা যদি আর একটু নিচের দিকে দেখি, আমাদের হার্ট রয়েছে। তো উচ্চ রক্তচাপ যদি দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণের বাইরে থাকে, এখানে হার্ট বড় হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এরপরে আস্তে আস্তে হার্ট ফেইলিওর ডেভেলপ করতে পারে, অর্থাৎ হার্টের কার্যক্ষমতা কমে গেল। একইভাবে আমরা যদি আর একটু নিচের দিকে আসি, তাহলে পাবো কিডনি। উচ্চ রক্তচাপ
কিডনিকে খারাপ করে দিতে পারে। কিডনির যে রক্তনালীগুলি আছে, এই কিডনি রক্তনালীগুলি দিয়ে যে আমাদের প্রতিনিয়ত ফিল্ট্রেশন হচ্ছে, এগুলোকে ব্যাহত করতে পারে এবং একটা সময় ফিল্ট্রেশনের ক্ষমতা কমে গিয়ে কিডনি ফেইলিওরের দিকে যেতে পারে। এবং একই সাথে কিডনিতে প্রোটিন বের করে দেওয়া, যেটাকে আমরা কিডনি ফেইলিওরের প্রাথমিক ধাপ বলি, সেটি শুরু হয়ে যায় দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকার কারণে। এছাড়াও শরীরের সারা শরীরেই যে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের রক্তনালীগুলি আছে, এগুলি ক্ষতিগ্রস্ত করতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এগুলিও হতে পারে। ধন্যবাদ ইউসা স্যারকে। এবারে আসছি আমরা মারুফ বিন হাবিব স্যারের কাছে। আপনার কাছে জানতে চাইবো যে উচ্চ রক্তচাপটা আমাদের দেশে কেমন আছে বা পুরো পৃথিবীতেই কেমন, এটার মাত্রাটা কি, আর বেশি বয়স্কদের কি এটা বেশি হয় কি না, কেন হয়, এই বিষয়গুলো। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু পিছিয়ে ফিরে যাই, যদি আপনার পারমিশন দেন। আমাদের ডক্টর ইউসা খুব সুন্দর করে হাইপারটেনশনের, উচ্চ রক্তচাপের যে কারণগুলো হতে পারে সেগুলো উনি ব্যাখ্যা করেছেন, খুব সুন্দর করেই করেছেন। একটা যে ব্যাপার শুধু আমি উল্লেখ করব, যেই ফ্যাক্টরটায় আমাদের কোনো কন্ট্রোল নেই, উনি যে ফ্যাক্টরগুলো বলেছেন সেগুলো আমরা চেষ্টা করে কিছুটা পরিবর্তন হয়তো করতে পারি, কিন্তু জেনেটিক যে ফ্যাক্টরটা, আমি বাবা মায়ের কাছ থেকে যে বৈশিষ্ট্যগত জিনিসটা আমি পেয়েছি, সেই ফ্যাক্টর থেকেও উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা বেশি থাকতে পারে। যখন অন্য ফ্যাক্টরগুলো সব যোগ হবে তখন এটা একেবারে মানে বহিরূপ আকারে প্রকাশ পাবে। এখন আপনার প্রশ্নটাতে ফিরে আসি। সারা পৃথিবীতে 180 কোটির মতো ডকুমেন্টেড উচ্চ রক্তচাপের রোগী আছেন। আমি অবশ্যই বলবো যে বিরাট অংশের রোগী হয়তো আনডায়াগনোসড আছে, তো সেটা তো সবসময়ই থাকবে, সবাই তো আর ছাতার তলে আসতে পারছে না। আর ছেলেদের মধ্যে 30%, মেয়েদের মধ্যে 20-25% এরকম উচ্চ রক্তচাপের রোগী। আর বয়স যখন বাড়তে থাকে, 60-এর উপর যখন বয়স যায়, তখন আমাদের শরীরের কিছু ন্যাচারাল চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে। যেমন রক্তনালীর যে ইলাস্টিসিটি, যে সেটা কমতে থাকে, স্টিফ হতে থাকে, শক্ত হয়ে যেতে থাকে রক্তনালী। তখন বয়স্ক রোগীদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং পার্টিকুলারলি উচ্চ রক্তচাপের তো দুটো পার্ট, আমরা বলি সিস্টোলিক, ডায়াস্টোলিক। অনেক সময় দেখা যায় যে সিস্টোলিকটা অনেক বেশি হয়ে যায়, এটাও বয়স্ক রোগীদের একটা বৈশিষ্ট্যগত জিনিস। তবে আমি আবারও উল্লেখ করব, রক্তচাপ মাপাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে মাপাটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভুল মাপার কারণে অনেক রোগীদের অনেক প্রবলেম হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। এই সুযোগে জানতে চাচ্ছি যে মানে সঠিকভাবে রক্তচাপটা মাপাটা আসলে জিনিসটা কি, কখন একটা রোগীকে কতবার প্রেশার মেপে আমি বলতে পারবো যে জি আপনার উচ্চ রক্তচাপ আছে, এরকম। এটাও আরেকটা খুবই ভালো প্রশ্ন। উচ্চ রক্তচাপ আছে কি না এটা মাপাটার মধ্যে অনেক খুঁটিনাটি ব্যাপার আছে। তো এই খুঁটিনাটি ব্যাপারগুলা যে কিভাবে মাপতে হবে, কিভাবে রুগীটাকে বসাতে হবে, রুগী আমার চেম্বারে হুড়মুড় করে ঢুকলো, সিঁড়ি বেয়ে উঠে তখনই মাপবো কি না, কী করব, তারপরে রুগীকে কিভাবে বসাবো, তারপর হাতটা কিভাবে রাখবো, রক্তচাপ মাপার যে মেশিনটা আমি ব্যবহার করছি সেটা কোন মেশিনটা আমার আদর্শ মেশিন, মার্কারি মেশিন, নাকি যে নর্মাল যে মেশিনে মাপছি, নাকি ডিজিটাল মেশিন, এগুলো অনেক খুঁটিনাটি ব্যাপার আছে। তবে আমরা হিউম্যান এরর যেগুলো করি, মানুষগত যে ভুলগুলো করি, আমরা কাফটা লাগানোর সময় ঠিকমতো লাগাই না। তারপর আমরা কাফটা লাগিয়ে দেখা গেল যে মিটারটা করি সেটা হার্টের লেভেলেও আমরা রাখি না অনেক সময়। তারপর রুগীরা ডিজিটাল মেশিনে প্রেশার মাপে, প্রেশার মাপার সময় কথা বলতেছে, অন্যদিকে মনোযোগ দিচ্ছে, হাত নাড়াচ্ছে, একটা রিডিং করেই প্রেশার নিজেকে ঘোষণা দিয়ে দিচ্ছে প্রেশার। আর এটা শুনে ফোনে আমাদেরই হয়তো কোনো কলিগ ওষুধ দিয়ে দিচ্ছে, খান এই ওষুধটা খেয়ে ফেলেন। এই ভুলগুলো আমরা করি আর কি। তো এটা আমি বলবো। এবং মাপার সময় আমি যে এই কাফটাকে যে ইনফ্লেট করব, ফোলাবো, তখন কিভাবে ফোলাবো, এবং যখন আবার ফোলানোটা আমি ডিফ্লেট করব তখন আমি কতটুক করে কমাবো, কতটুকু সময়ে কতটুকু কমাবো, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সাই 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 করে প্রেশার মেপে ফেললাম, উঠাই ফেললাম, আবার সাই সাই করে নামাই ফেললাম, এতে 10 থেকে 20 আপনার ভুল হয়ে যাবে। তাহলে আপনি 20 বেশি পেয়ে গেলেন, আপনি প্রেশার ঘোষণা দিয়ে দিলেন। তো এটাই আমার বলার উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ। এখানে দর্শক মণ্ডলীদের জন্য যেটা বলতে চাই, তাহলে খুব ভালো করে বোঝা যাচ্ছে জিনিসটা যে এক নাম্বার আপনি যদি খুব হুড়মুড় করে গিয়ে রক্তচাপ মাপেন বা খুব টেনশনে আছেন, সাধারণত ডক্টরের কাছে আমরা যাই খুব টেনশন নিয়ে,
গিয়ে যদি প্রেশারটা মাপেন একটু বেশি আসতে পারে একটা রিডিং। আবার কাকে দিয়ে মাপাচ্ছেন, অনেক সময় আপনারা হয়তো ফার্মাসিস্টদের কাছে মেপে নিলেন বা বাসায় কারো কাছে মেপে নিলেন কিংবা ডিজিটাল মেশিনে একটা রিডিং দেখেই হয়তো আপনি আরও বেশি আতঙ্কিত হয়ে গেলেন যে উচ্চ রক্তচাপ কিনা। আবার হয়তো আপনার ঘুম হচ্ছে না ভালো, সেই জিনিসগুলো সমস্ত কিছু খেয়াল রাখতে হবে, খুব টেনশন নেওয়া যাবে না। এবং রক্তচাপটা মাপাতে হবে অবশ্যই মিনিমাম একজন এমবিবিএস ডাক্তার বা তার উপরে যারা সঠিক নিয়মে আপনাকে প্রেশারটা মেপে দিবে। এটা দর্শক মণ্ডলীদের জন্য আর কি এই কথাটা। আচ্ছা, এখন আমি আবার ঈশা আনসারী স্যারের কাছে আসতে চাচ্ছি। আপনার কাছে আমরা জানতে চাইব যে অনেক কিছুই আমাদের আলোচনা হয়ে গেছে আসলে। যদি কারো উচ্চ রক্তচাপ হয়ে যায়, তাকে ওষুধটা যে আমি দিব সেটা কি সে, মানে অনেক সময় যেটা হয় আমাদের রোগীরা আরেকজনের প্রেসক্রিপশন দেখে খেয়ে ফেলে কিংবা হচ্ছে ফার্মাসিস্টের কাছে ওষুধ নিয়ে খায়, এই ওষুধ দেওয়াটা এবং সেটা কন্টিনিউ করাটা, সেটা কখন বন্ধ হবে বা চেঞ্জ হবে, এই সম্পর্কে একটু আমাদের দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে কিছু বলবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উচ্চ রক্তচাপ এমন একটা রোগ, এটিকে আমি বলতে পারি যে এটি একটি সারা জীবনের রোগ। তবে সারা জীবন সুনিয়ন্ত্রিতভাবে উচ্চ রক্তচাপকে রেখে আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারি। তো এই রোগের চিকিৎসা দেয়াটা বেশ কিছু জিনিস দেখে শুনে চিকিৎসা শুরু করতে হয়। যেমন রোগীর বয়স, রোগী পুরুষ না মহিলা সেই জিনিসটা দেখা, উনি এখন মহিলা হলে উনি রিপ্রোডাক্টিভ এইজে আছেন কিনা। যেমন অনেক ভালো ওষুধ আছে যেটা আমরা রিপ্রোডাক্টিভ এজে সাধারণত দেই না, যেটার একটু অন্য সাইড এফেক্ট হতে পারে, যে সন্তান সন্ততি হলে সাইড এফেক্ট হতে পারে। আবার কিছু রোগী থাকবেন যে যাদের হয়তো হার্টের সমস্যা আছে, কিছু রোগীর থাকবে কিডনিতে সমস্যা আছে। তো সব কিছু বিবেচনা করে আমাদেরকে উচ্চ রক্তচাপের ওষুধটা, সুন্দর একটা ওষুধ সিলেক্ট করতে হয়। কারো ডায়াবেটিস থাকে সাথে সাথেই, তো বেশ কিছু ওষুধ আছে যেটা উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি রোগীর কিডনিটাকে ভালো রাখবে, হার্টটাকে ভালো রাখবে, অন্য স্ট্রোকের ঝুঁকি কমাবে, এরকম অনেক ওষুধ আছে। তো এগুলি আমরা সব কিছু বিবেচনা করে দিই। সুতরাং উচ্চ রক্তচাপের ওষুধ অন্য আরেকজনের প্রেসক্রিপশন দেখে খাওয়া অথবা একজন ফার্মেসি ম্যানের কাছ থেকে একটা ওষুধ নিয়ে খাওয়া, এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। দ্বিতীয় কথা হচ্ছে যে উচ্চ রক্তচাপের ওষুধটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সারা জীবন চালিয়ে যেতে হয়। তো একটি ওষুধ কিনে খেয়ে ফেললাম, পরের দিন আবার প্রেশারটা চেক করে দেখলাম আজকে তো ভালো, তাহলে আর খাওয়া লাগবে না, ব্যাপারটা তাও না। কারণ হচ্ছে যে উচ্চ রক্তচাপটা সুনিয়ন্ত্রিত আছে ওষুধ খেয়ে। ওষুধটা যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই প্রেশারটা হঠাৎ করে আবার বেড়ে গেল। আমরা সবসময় রোগীদেরকে বলি যে এটি হলো যে ঘোড়ার লাগাম টেনে ধরার মতো একটা বিষয়, যে আপনি ঘোড়ার লাগাম টেনে ছুটছেন, আপনি কিন্তু নিয়ন্ত্রিতভাবে দৌড়তে পারবেন, কিন্তু হঠাৎ করে লাগাম ছেড়ে দিলে কী হবে, ঘোড়া লাফ দিবে এবং একটি দুর্ঘটনা ঘটতে পারে। একইভাবে উচ্চ রক্তচাপের ঔষধ হঠাৎ করে বন্ধ করে দিলে একইভাবে একটা বড় ধরনের দুর্ঘটনা, যেমন স্ট্রোক হয়ে যেতে পারে ব্রেইনের, অথবা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর ডেভেলপ করতে পারে, অথবা আরও বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। সুতরাং পেশেন্ট হঠাৎ করে প্রেশার বেড়ে গেল, গিয়ে একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, সে পড়ে গেল, পড়ে গিয়ে সে তার হেড ইনজুরি হয়ে গেল। সুতরাং উচ্চ রক্তচাপের ওষুধ একবার শুরু করলে সেটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ কমানো বাড়ানো লাগতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে কখনো বন্ধ করার প্রয়োজন হতে পারে কিনা। হ্যাঁ, আমরা কখনো কখনো দেখেছি যে কোনো একটা পর্যায়ে আমাদের রোগীদের উচ্চ রক্তচাপের ওষুধ খুব কম সংখ্যক ক্ষেত্রে কমিয়ে দেওয়া বা বন্ধ করার প্রয়োজন হয়। কখনো কখনো রোগীর খুব সিভিয়ার ডায়রিয়া হলো, অনেক বেশি বমি হলো, অনেক বেশি ইনফেকশন হলো, যেসব কারণে রোগীকে আমরা বলি শকে চলে যাচ্ছে পেশেন্ট, প্রেশার ফল করে যাচ্ছে, সেই রকম কিছু কিছু জায়গায় আমরা প্রেশারের ওষুধ বন্ধ করে দিই। কিন্তু সেটিও হতে হবে একজন যোগ্য চিকিৎসকের অধীনে থেকে, নিজে নিজে না। অসংখ্য ধন্যবাদ। আরেকটা এখানে একটু যোগ করতে চাচ্ছিলাম, জানতে চাচ্ছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে রক্তচাপ ধরা পড়ার পরপরই আমরা তাকে ওষুধের পাশাপাশি আর কি কি অ্যাডভাইস দিয়ে থাকবো। এটি সম্পর্কে আমি শুরুতেই কিছু বলেছেন। সেটি হলো যে আমাদেরকে যেটি করতে হবে এটা হলো যে ওজন নিয়ন্ত্রণে রাখা। আমি বলেছি যে একজন উচ্চ রক্তচাপের রোগীর যদি 10 কেজি ওজন কমানো যায়
তার রক্তচাপ প্রায় 5 থেকে 20 মিলিমিটার মার্কারি কমানো সম্ভব শুধু ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে। একইভাবে আমরা যদি লবণ খাওয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারি, যে আমরা সোডিয়াম ক্লোরাইড যে লবণ খাই, পাতে খাওয়ার লবণ বা তরকারিতে দেই, এটি 6 গ্রামের মধ্যে আনতে হবে। সোডিয়াম 2.4 গ্রামের মধ্যে আনলে আমরা প্রায় 2 থেকে 8 মিলিমিটার মার্কারির মতো প্রেশার নিয়ন্ত্রণে আনতে পারবো। একইভাবে আর একটা জিনিস বলেছি যে ড্যাশ ইটিং প্ল্যান, যে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, এইটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি রোগীদেরকে, বিশেষ করে বেশি পরিমাণ শাকসবজি খাওয়া, ফলমূল খাওয়া এবং চর্বিযুক্ত খাবার না খাওয়া, এতেও কিন্তু প্রায় 10 মিলিমিটার মার্কারির মতো প্রেশার নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমরা যদি রোগীদেরকে স্ট্রেস কমায় ফেলতে পারি, যে তার যে একটা স্ট্রেসফুল লাইফ, তাকে একটু যদি কাউন্সেলিং করা, একটু সাপোর্ট দেওয়া, একটু বোঝানো, এবং একইভাবে যদি ওনারা এটা কন্ট্রোল করতে পারে, তাহলে আমাদের উচ্চ রক্তচাপের মাত্রা কমিয়ে আনা সম্ভব। তারপরে অনেক স্মোকিং করেন, ধূমপান করেন, ধূমপান বন্ধ করার মাধ্যমেও আমরা কিন্তু তার একটা ভালো কার্ডিওভাস্কুলার হেলথ এনশিওর করতে পারি। যদি অনেক মানুষ আছেন এখন পৃথিবীতে যে যারা অ্যালকোহল খান, সেটাকেও মডারেশন করার কথা বলা হয়েছে। সেটি মডারেশন করলেও উচ্চ রক্তচাপ কমে যায়। তো এইভাবে আমরা কিন্তু ওষুধের বাইরেও লাইফস্টাইল মডিফিকেশন, সাথে আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। মারুফ বিন হাবিব স্যারের কাছে চলে আসব। সাম্প্রতিক তথ্য অনুযায়ী আমাদের দেশে স্ট্রোক এবং ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক, এটাতে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে গেছে। এটার সাথে উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণের সম্পর্ক কিছু আছে কি না যদি বলতেন। ধন্যবাদ ডক্টর মেঘলা, সুন্দর প্রশ্ন করেছেন। স্ট্রোক বলতে আমরা বুঝি মস্তিষ্কের আক্রমণ, অ্যাটাক যেটাকে বলি স্ট্রোক, মস্তিষ্ক অ্যাটাক। আর হার্ট অ্যাটাক মানে তো হার্ট অ্যাটাক, মানে সহজ ভাষায় যদি বলি। রুগীরা অবশ্য অনেক সময় স্ট্রোক শব্দটা হার্টের জন্যও ব্যবহার করেন, আবার মস্তিষ্কের জন্যও ব্যবহার করেন। দুটোর জন্যই উচ্চ রক্তচাপ একটা অন্যতম প্রধান একটা রিস্ক ফ্যাক্টর, এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে এই দুটো হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকে। আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম, অনেক রুগী এসে বলে যে আমার তো কোনো সমস্যা নেই, আমি প্রেশারের ওষুধ কেন খাবো? তখন আমাদের উত্তর হয় যে আপনি স্ট্রোক ঠেকানোর জন্য খাবেন, ব্রেইন স্ট্রোক ঠেকানোর জন্য খাবেন। আপনার হার্টের যে সিকোয়েন্সিয়ালি যে হার্টের যে রোগগুলো হবে, যেই ঝুঁকিগুলো হবে, হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি হবে, সেই ঝুঁকি কমানোর জন্য খাবেন, যদিও আপনার কোনো সিমটম নাই। আমরা সিমটম সহ রুগী পাই মাত্র 10 থেকে 20%, আর 80%-এর রুগীর কোনো সিমটমই থাকে না। তারা ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা কিছুই থাকে না। আমরা সবসময় বলি যে আমাদের ডাক্তারদের কাছে কোনো রুগী আসলে, একটা প্রাপ্তবয়স্ক রুগী আসলে, আমরা যেন অন্তত প্রেশারটা ঠিকমতো মাপি। আমরা অনেক সময় রুগী অন্য প্রবলেমের জন্য আসছে আমাদের কাছে, আঙ্গুলে ব্যথা কিছু একটার জন্য আসছে, আমরা হয়তো সেই সময়টা অনেক সময় দেই না, প্রেশার মাপি না। এটা খুবই অন্যায় আমি বলবো, কারণ এরকম 100টা রুগীর মধ্যে হয়তো 20-30 জনের প্রেশার ধরা পড়বে আপনার কাছেই। তো সেই জিনিসটা, সেই ভুলটা যাতে অন্তত আমরা না করি। তাহলে আপনার প্রশ্নের ডাইরেক্ট উত্তরটা হলো যে উচ্চ রক্তচাপ একটা অন্যতম প্রধান ঝুঁকি হার্টের প্রবলেম হওয়ার জন্যে এবং ব্রেইন স্ট্রোক হওয়ার জন্যে। এখন যদি আমি একটু একটা কথা না বললেই না আমি দর্শকদের উদ্দেশ্যে, সেটা হলো অনেক সময় উচ্চ রক্তচাপ নিয়ে আমরা প্রোগ্রাম করছি, খুব ভালো। অনেক সময় অনেক রুগী এসে বলে, ডাক্তার সাহেব আমার তো প্রেশার, লো প্রেশার, তো আমি কী করব? তখন আমরা উত্তর দিই যে লো প্রেশার বলে কোনো রোগ তো বয়ে নেই। এখন লো প্রেশার হতে পারে ভেরি ভেরি রেয়ার, খুবই দুর্লভ একটা দুইটা রোগে, যদি কোনো হরমোনাল ডেফিসিয়েন্সি থাকে শরীরে। তাহলে অথবা আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন, প্রেশারের ওষুধটা একটু বেশি হয়ে গেছে আপনার জন্য, তখন আপনার লো প্রেশার হতে পারে। আদারওয়াইজ আপনি যদি স্টেবল থাকেন 80/50, 90/60, ওটাই আপনার জন্য নর্মাল প্রেশার। লো প্রেশার বলে কোনো কথা নাই। আর ডক্টর ইউসা খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে হাই প্রেশার হলে তাদেরকে কি বুঝাইতে হবে, কিভাবে কি চলতে হবে, খাবার ব্যাপারে সুন্দরভাবে বলেছেন যে কি কি খাবার, ড্যাশ। তো সেটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস শুধু আমি একটু বাড়তি বলবো, সেটা হলো যে রসালো এবং টক ফল, এটা একটু বেশি খেলে প্রেশারের জন্য উপকার হয় বলা হয়, কারণ পটাশিয়ামটা একটু বেশি থাকে। আবার সব জিনিস, সব অ্যাডভাইস যে সবসময়ের জন্য সত্য তা কিন্তু না। যেই রোগীটা অলরেডি কিডনি ফেলিওর হয়ে গেছে, তার জন্য আবার রসালো টক ফল কিন্তু আবার একটু খুব লিমিট করে খেতে হবে, কারণ পটাশিয়াম এক্সক্রিশন তখন কিডনি দিয়ে কম হবে। আর পাতের লবণের ব্যাপারেও আমি একটা জিনিস যোগ করব, কারণ আমাদের রুগীরা আসলে, আমরাও যখন রুগী হই তখনও আমরা অনেক কিছু
হয়তো নর্মালের চেয়ে অনেক অ্যাবনর্মাল জিনিস করি, রুগী হলেই বোধহয় এমন করতে হয়, আমি জানি না, হয়তো রুগীরা লবণ ভেজে খায়। কোনো ডাক্তার সাহেব আমাকে বলছে কাঁচা লবণ খাওয়া যাবে না, তাই আমি লবণটা ভেজে খাচ্ছি। তো ঈশা কিন্তু সুন্দরভাবে বলছে, কাঁচা লবণ কিন্তু বলে নাই, বলছে কিন্তু আলগা লবণ খাওয়া যাবে না, নো এক্সট্রা সল্ট। সুতরাং ভাইজাও খাওয়া যাবে না, কাঁচা লবণও খাওয়া যাবে না, এই জিনিসটা যাতে আমরা মাথায় রাখি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি যে মে মাসের 17 তারিখ ছিল ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। তো আমাদের দেশে তো এখন অনেক বড় বড় মেডিকেল ইনস্টিটিউশন আছে। তো আমরা এই যে রক্তচাপ নিয়ন্ত্রণ করব, তার আগে অবশ্যই রক্ত পরিমাপ করতে হবে। এই যে রক্ত পরিমাপ করার জন্য আমরা কিভাবে আমাদের মানুষকে উদ্বুদ্ধ করতে পারি বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউশন থেকে, বা এটা যেহেতু হাইপারটেনশন সচেতনতা মাস, কিভাবে রোগীদেরকে একটু সচেতন করা যায় যে আপনারা রেগুলার আপনাদের উচ্চ রক্তচাপ মাপুন, কি ইন্টারভেলে মাপবে, সেই ব্যাপারে যদি কিছু বলতেন। সেটা হচ্ছে যে আমরা বলি যে 30 বছরের পরে মানে বছরে অন্তত একবার হলেও আপনার প্রেশারটা ভালোভাবে মাপান। ডক্টর ইউষা খুব সুন্দরভাবে বলেছে রক্তচাপ দুই ধরনের, একটা হলো যদি তার অন্য কোনো কারণ থাকে, মেডিকেল ইলনেস, সেটার জন্য রক্তচাপ বেড়েছে। আরেকটা হলো রক্তচাপ নিজেই একটা রোগ, খুব সুন্দরভাবে বলেছে, ওইটাকে প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন বলছে। তো সেই কারণটা তো প্রথম কারণ যেটা বললাম সেটা তো খুব কম হয়, এটাই বেশি হয়, 90% ক্ষেত্রে এটাই হয়। তো সেটা হলে এই যে অ্যাডভাইস বছরে অন্তত একবার কোনো কারণে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব আপনার রক্তচাপটা মেজার করবে। আপনার ফ্যামিলিতে যদি আপনি জানেন যে আপনার বাবা মায়ের উচ্চ রক্তচাপ আছে, একজনের আছে, তাহলেও আপনার রক্তচাপ হওয়ার চান্স বেশি। যদি দুইজনের থাকে তাহলে চান্স আরও বেশি। তো সুতরাং তখন একটু রেগুলার ভিত্তিতে আপনি কাউকে না কাউকে দিয়ে রক্তচাপটা মাপাবেন। যদি বেশি থাকে আর একটু সচেতন হবেন, আর একটু ঘন ঘন মাপাবেন। অল্প সময়ের মধ্যে যদি দেখেন প্রেশার আর কমছে না, বেশিই থাকছে, তখন আপনি ডাক্তারের পরামর্শ মতো ওষুধ শুরু করবেন। এই অ্যাডভাইস আমরা দিব। ধন্যবাদ স্যারকে। ইউশান সাই স্যারের কাছে আসছি, কিভাবে আমরা আমাদের দর্শক মণ্ডলীকে আরও সচেতন করতে পারি এবং কাদেরকে আমরা ঘন ঘন ফলো আপে আসতে বলবো, স্পেশালি ডায়াবেটিসের সাথে উচ্চ রক্তচাপের সম্পর্কটা কেমন? অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম আর কি, উচ্চ রক্তচাপ নিয়ে অনেক কথাই হলো। তো এইটা আরও একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা রোগীদেরকে কিভাবে ফলো আপ করব। তো একজন রোগীর যদি হাইপারটেনশন ডায়াগনোসিস হয়, তাহলে ডায়াগনোসিস হওয়ার পর একজন রোগীকে কিন্তু প্রথম দিকে একটু ঘন ঘন ফলো আপের প্রয়োজন হয়, যে যতক্ষণ না রোগীর রক্তচাপটা আমরা ডিজায়ার্ড ব্লাড প্রেশার, আমাদের অধিকাংশ যে গাইডলাইনগুলি রয়েছে সেই গাইডলাইনগুলি ফলো করলে যেটা আমরা পাই যে রোগীদের ব্লাড প্রেশারটা থাকতে হবে 130/80 এর মধ্যে। আর কিছু কিছু ক্ষেত্রে যাদের কিডনি রোগ আছে অথবা ডায়াবেটিস জনিত কিডনি রোগ আছে, যাদের প্রোটিন যায় প্রচুর পরিমাণে কিডনি দিয়ে, যেটা 1 গ্রামের উপরে, তাদেরকে আমরা 125/75 ব্লাড প্রেশার, মানে 125 সিস্টোলিক ডায়াস্টোলিক 75, এইটাতে নিয়ন্ত্রণ করতে হবে। তো আমরা যে কোনো ক্রনিক ইলনেস যেমন ডায়াবেটিস বলি অথবা উচ্চ রক্তচাপ বলি, এগুলি নিয়ন্ত্রণ করতে হয় একটু স্লোলি। যে একজন পেশেন্ট একটু বেশি ব্লাড প্রেশার নিয়ে আসছে, আমি এত বেশি ওষুধ দিয়ে একদিনের মধ্যে সেই টার্গেটে চলে আসবো, নট দ্যাট, আমরা একটু আস্তে আস্তে যাব। সেক্ষেত্রে শুরুর দিকে একটু ক্লোজ মনিটরিংয়ের প্রয়োজন হয়। যখন ওষুধটা রোগীর শরীরে আমার ডিজায়ার্ড ব্লাড প্রেশার গোলের কাছাকাছি পৌঁছায় গেল একটা ওষুধ দিয়ে, তখন আমি রোগীকে 6 মাস, কখনো কখনো 1 বছর, যাদের একটু রিস্ক ফ্যাক্টর বেশি থাকে, অন্যান্য জটিলতা থাকে, কাউকে কাউকে আমরা 3 মাস পর পরেও ফলো আপ করি। এটা আসলে নির্ভর করে হচ্ছে ওই রোগীর সব কিছু মিলিয়ে, যে তার সাথে রোগীর হার্টের সমস্যা আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা, অন্যান্য জটিলতা আছে কিনা, ডায়াবেটিসটা কী অবস্থা, আনকন্ট্রোল আছে কিনা। তাহলে আর একটা প্রশ্ন আমি পেলাম যে ডায়াবেটিসের সাথে এটা সম্পর্কটা কেমন। ডায়াবেটিসের একটা বিরাট অংশের রোগীর আমরা কিন্তু উচ্চ রক্তচাপ পাই, একটা বেশ বড় অংশের রোগীর। আরেকটি কথা হচ্ছে যে ডায়াবেটিস দীর্ঘদিন থাকলে, 10-12 বছর থাকলে, অধিকাংশ রোগীর সাথে সাথে একটু কিডনি ইনভলভ করে বা কিডনি রোগ শুরু হয়ে যায়, যেটাকে আমরা বলি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যাদের শুরু হয়, এটা বোঝার উপায় হচ্ছে কিডনি দিয়ে প্রোটিন যায়, অর্থাৎ ইউরিন আরই টেস্ট করলে আমরা প্রোটিন পাবো, ট্রেস, এরপর আস্তে আস্তে বেশি পাবো। তো সাধারণত দেখা যায় যে যে সকল রোগীর ইউরিনে প্রোটিন যায়, তাদের অধিকাংশ রোগীরই আমরা রক্তচাপ মেপে দেখি যে উচ্চ রক্তচাপ, অথবা তারা উচ্চ রক্তচাপের ওষুধ পেয়েই আসছেন। সুতরাং ডায়াবেটিসের সাথে কিডনি এবং উচ্চ রক্তচাপের একটা খুব ভালো অ্যাসোসিয়েশন আছে। অর্থাৎ
একটা রোগীর যদি ডায়াবেটিস থাকে এবং একটা সময় গিয়ে কিডনি ইনভলভ হয়, সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ অধিকাংশ ডায়াবেটিসের রোগীরই আমরা পেতে পারি বা পাই। ধন্যবাদ আপনাকে। আবার মারুফ বিন হাবিব স্যারের কাছে যাচ্ছি। আমরা সচেতনতা সৃষ্টি করার জন্য দর্শক মণ্ডলীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা আসুন, রক্তচাপ মাপুন নিয়মিত, এবং আপনাদের যেন আর্লি ডায়াগনোসিস এবং চিকিৎসাটা তাড়াতাড়ি হয়। সচেতনতা তৈরি করতে গেলে আমি খুব বেশি কিছু বলবো না, একটা কথাই বলবো যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সকল সুখের মূল। এখন ডক্টর মেঘলা, আমি একটা উদাহরণ দিই, তাহলেই বুঝতে পারবেন। একটা রুগী বললো আমি কেন ওষুধ খাবো, প্রেশারের খাবো না, আমার তো কোনো সমস্যা নেই, খেলো না ওষুধ, অনেক বেশি প্রেশার নিয়ে ঘুরলো। 40 বছর বয়সে তার ব্রেইন স্ট্রোক হলো। ব্রেইন স্ট্রোক হয়ে শরীরের একটা বিরাট অংশ সে নাড়তে পারলো না। সে নিশ্চয়ই একটা কাজ করতো, তার একটা পরিবার আছে, তার চাকরি বাকরিতে এই পরিবারটা চলতো। এখন সে স্ট্রোক নিয়ে সেই চাকরিতে যেতে পারলো না, চাকরিও শেষ। সে ধরেন বাঁচলো আরও 30 বছর, 70 বছর। এই স্ট্রোক নিয়ে, প্যারালাইসিস নিয়ে আরও 30 বছর বাঁচলো। সেই বাচ্চাটা কেমন হলো? নিশ্চয়ই দর্শকরা বুঝতে পারছেন যে কেন এবার প্রেশারের ওষুধ খেতে হবে। আর সবচেয়ে বড় কথা, খুব সুন্দরভাবে ডক্টর ইউষা বলেছেন যে মুটিয়ে যাওয়া প্রেশারের একটা কারণ হিসাবে হতে পারে। মোটা হয়ে গেলে প্রেশার বেশি হবে। মোটা হয়ে গেলে তো অনেক সমস্যা হবে। মোটা হয়ে গেলে তো কসমেটিক দিকটা ছাড়াও প্রেশার হওয়া, ডায়াবেটিস হওয়া, স্ট্রোক হওয়া, হার্ট অ্যাটাক হওয়া, আরও অনেক সমস্যা হবে। তো সুতরাং আমাদের এইটাকে উদ্বুদ্ধ হইতে হবে আমাদের, যে আমাদের নিজের স্বাস্থ্যটাকে আমাকে ঠিক রাখতে হবে, আমি যাতে সুন্দরভাবে চলে যেতে পারি। মোটা হয়ে গেলে হাঁটু ব্যথা হবে, অস্টিওআর্থ্রাইটিস, যদিও এটা আমাদের আজকের বিষয় না। তো আমি বলবো সচেতনতার জন্যে একটি কথাই যথেষ্ট, যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনাকে আপনার হাইট অনুযায়ী একটা আদর্শ ওজনে থাকতে হবে, আপনাকে সুষম খাবার খেতে হবে। হ্যাঁ, তাহলে আমার মেইন উদ্দেশ্য হলো আমি যাতে এই দুনিয়াতে যতদিন থাকবো আমি যাতে সুন্দরভাবে বেঁচে যেতে পারি। আরেকজনের উপর নির্ভরশীল হয়ে বাঁচা এই আধুনিক যুগে, স্যাটেলাইট এই সমাজে আমাদের পরিবার, যে আমাদের আগের যে পরিবার ব্যবস্থা ছিল, এগুলো কি আমাদের চেঞ্জ হচ্ছে না এই গ্লোবালাইজেশনের যুগে? আমরা এখন, আগে একান্নবর্তী পরিবার ছিল, এখন কি আমরা আলাদা হচ্ছি না? বহু রুগী তো আমাদের কাছে আসে, বুড়া বুড়ি শুধু আসে দেখাইতে, ছেলে মেয়েরা 10-11 জন ছেলে মেয়ে, সবাই কেউ ইউরোপ, কেউ আমেরিকা, কেউ অস্ট্রেলিয়া, কেউ জাপান, কেউ চায়না। এই বুড়া বুড়িকে কে দেখে বলেন? তো সুতরাং নিজেকে সুস্থ থাকতে হবে, যাতে নিজের পায়ে হেঁটে, নিজের পায়ে কাজ করে চলে যাওয়া যায়। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই সচেতনতার জন্য এটাই যথেষ্ট। অনেক রুগী সিগারেট চাইতে ছাড়তে পারে না, এসে বলে ডাক্তার সাহেব আমাকে কিছু একটা দেন, আমি সিগারেট ছাড়তে চাই। আমি বলি যে আপনার সচেতনতাই যথেষ্ট। আমি যত যাই দেই, আপনার ইচ্ছাটা যদি থাকে সিগারেট, আপনি যাই ঠিকই 1-2টা হলেও খাবেন। আপনি যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে, আপনার কিচ্ছু লাগবে না। নো নিড অফ নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, নো নিড অফ এনি চিউইং গাম, নো নিড অফ আপনার ইলেকট্রনিক সিগারেট বা কি হোয়াট এভার, মানে যেটাই বলেন, ইচ্ছা শক্তি যথেষ্ট। অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা তাহলে আজকের এই আলোচনায় অনেক কিছু জেনে গেলাম, এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করাটা কত জরুরি, এবং যাদের পরিবারে উচ্চ রক্তচাপ আছে তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। 30 বছরের ঊর্ধ্বে গেলেই আমাদেরকে নিয়মিত রক্তচাপ মেপে দেখতে হবে, এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেই সাথে আমাদের যে লাইফস্টাইল, সেটাকে মডিফিকেশন করতে হবে, ব্যায়াম করতে হবে, এবং আমাদের স্যাররা যেটা বললেন যে আমাদের হাইট অনুযায়ী আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ আজকাল আমরা অনেকেই বেশিরভাগই বসে বসে কাজগুলো করছি এবং ওজন বেড়ে যাচ্ছে। আমরা যদি সচেতন হই এবং ব্যাড হ্যাবিটসগুলো যদি ছেড়ে দেই, তাহলে অবশ্যই আমরা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবো, এবং পরিবারের উচ্চ রক্তচাপ থাকলেও সেটাকে আমি যদি সচেতনতার মাধ্যমে নিয়ন্ত্রণ করি, তাহলে দীর্ঘদিন ভালো থাকতে পারবো। আশা করি আপনারা সবাই এই আলোচনায় উপকৃত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।